ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ আমাকে? আখিল ওসমান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ না? জি স্যার। ওকে, ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, তোমরা আস্তে আস্তে ঢুকতে থাকো, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি। সবাই রেগুলার ক্লাস করো তো না? জি স্যার। হ্যাঁ, তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হচ্ছে তো? রেগুলার ক্লাস করো, পরে না হলে, কারণ আমাদের মিনিমাম 85% বা 80% এর উপরে অ্যাটেন্ডেন্স না থাকলে কিন্তু প্রবলেম। আর অনলাইনে তো আমরা আশা করছি যে 100% প্রেজেন্ট থাকবে, কারণ এখানে তো যাওয়া আসার কোনো জটিলতা নাই। তো সে কারণে আমরা আশা করছি যে 100% ক্লাসে উপস্থিত থাকবে। আর মিনিমাম রিকোয়ারমেন্ট নর্মাল টাইমে কিন্তু যখন ক্লাস নর্মালি হতো তখনও কিন্তু 80% 85% অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা কাউন্ট করতাম। হ্যাঁ, এবং সেটা যদি না থাকে তাহলে কিন্তু সে ডিফল্টার হিসেবে গণ্য হতো। সো এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে খুব সিরিয়াসলি আর কি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মূলত এসে চলে যাই। স্টুডেন্টরা এখনো সবাই জয়েন করেনি। আর তোমাদের একটু বলে রাখি, যারা জয়েন করছো সেটা হচ্ছে যে তোমরা তোমাদের চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার এবং নাম লিখে জাস্ট পাশে রোল নাম্বারটা লিখে দিবে সবাই, ঠিক আছে? ওকে, পরে আমি এটা কপি করে ইয়ে করে নিব, ওয়ার্ডে এটা একটা ফাইল তৈরি করবো। তো তোমরা অবশ্যই চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে দেবে, নাম এবং রোল নাম্বার। ওকে, আচ্ছা। এনিহাউ, যারা আর সবাই তো জানে মনে হয় এটা মেসেজটা, আর সবাই 5 মিনিটসের মধ্যে সবাই জয়েন করে ফেলতে হবে। হ্যাঁ, সবাই কিন্তু এখনো জয়েন করে নাই, পরে জয়েন করা যাবে, করলে হবে না। লিংক কি আবার আলাদা আলাদা কি হবে? 5 মিনিটসের মধ্যে সবাই জয়েন করে ফেলতে হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তো চলো যাওয়া যাক। আমাদের আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। ডিয়ার স্টুডেন্ট, স্লাইডগুলো কি দেখতে পাচ্ছ? স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে বেসিক্যালি আমাদের 2 নম্বর ক্লাস, তাই না? লেকচার নাম্বার 2 আমাদের আজকে। আমি মূলত তোমাদের সেকেন্ড পার্ট পড়াচ্ছিলাম, এটা সরি ফার্স্ট পার্ট পড়াচ্ছি, সেকেন্ড অধ্যায়। অর্থাৎ তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পড়াচ্ছে সাকুরা ম্যাডাম, আমি মূলত পড়াচ্ছি সেকেন্ড চ্যাপ্টার, তাই তো? এম আই রাইট? ওকে, ওকে, ওকে। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্ট, দেখো, আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। হ্যাঁ, উৎপাদনের উপকরণ। এই চ্যাপ্টার থেকে আমরা আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, একটু খেয়াল করো, উৎপাদনের উপকরণের ধারণা, উৎপাদনের উপকরণ সমূহ, ভূমির ধারণা, ভূমির বৈশিষ্ট্য, ভূমির গুরুত্ব, শ্রম বলতে কি বোঝায় এবং শ্রমের বৈশিষ্ট্য। এই টপিকগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, চলো যাওয়া যাক, আমরা ধারাবাহিকভাবে আমাদের আজকের আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করো সবাই, এক্সকিউজ মি। আমাদের আজকের আলোচনার প্রথম যে টপিক সেটা হচ্ছে উৎপাদনের উপকরণের ধারণা। তো চলো যাওয়া যাক, আমরা আজকের প্রথম টপিক দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। তো প্রথম টপিকটা হচ্ছে উৎপাদনের উপকরণের ধারণা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, স্লাইডটা নিশ্চয়ই তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে। দেখো, এখানে লেখা আছে যেটা উৎপাদনের উপকরণ বলতে ওই সকল উপাদানগুলোকে বোঝানো হয় যেটা কোনো পণ্য বা দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। অর্থাৎ
উৎপাদনের উপকরণ আমরা ওই সমস্ত উপাদানগুলোকে বোঝাবো যে উপাদানগুলো কোনো পণ্য বা সেবা উৎপাদনের জন্য প্রয়োজন হবে। ওকে, অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন ও ডব্লিউ নর্ডাস এর মতে উৎপাদনের উপকরণ হলো উৎপাদনক্ষম উপাদান, যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের নয় যে সম্পদগুলো উৎপাদনের জন্য প্রয়োজন। তাহলে আমরা কি বুঝলাম? যে উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদনক্ষম কিছু উপাদান, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের যে সকল সম্পদগুলো আছে, এইগুলোই বেসিক্যালি আমাদের উৎপাদনের জন্য প্রয়োজন হয়ে থাকে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো কিছু উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ আমাদের প্রয়োজন হয় সেগুলোকে বেসিক্যালি আমরা উৎপাদনের উপকরণ বলে থাকি। নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। স্যার অন্যের মাইক গুলো অফ করলে একটু ভালো হতো। হ্যাঁ, সবাই মাইক কি অফ করে নাই? তোমরা তোমাদের ইয়েটা অফ করে নাও। তোমরা তোমাদের স্পিকার গুলো বিশেষ করে ইয়েটা অডিও যে ইয়েটা আছে এটা সবাই অফ করে নাও। আর যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট তখন নিজেকে জাস্ট আনমিউট করে নিও। হ্যাঁ, এখন আপাতত সবাই মিউট করে রাখো। ওকে ওকে, দেন এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে উৎপাদনের উপকরণের ধারণা। ওই টপিকটাই কিন্তু আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য নিচের এই চিত্রটা একটু খেয়াল করো। দেখো এখানে কিভাবে উৎপাদনের প্রক্রিয়ার সাথে এই উপাদানগুলো ইনভলভ বা এই উপাদানগুলো আসলে কিভাবে উৎপাদনের কাজে আসলে প্রভাব বিস্তার করে, সেই বিষয়টাই মূলত আমরা আমাদের এই চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখি আমরা, সেটা হচ্ছে এরকম যে ভূমি, শ্রম, দেখো একটু বাম পাশে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। এগুলোকে আমরা বলছি ইনপুট। আর এই ইনপুটগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সেখানে প্রসেস করা হচ্ছে এবং প্রসেস করার পর যেটা আমরা পাচ্ছি, রেজাল্ট যেটা আসছে সেটাকে আমরা বলি আউটপুট। অর্থাৎ ইনপুট ইউটিলাইজ করে যেটা আমরা রেজাল্ট হিসেবে নিয়ে আসি সেটাকে আমরা বলি আউটপুট। এবং আউটপুট হিসেবে যে বিষয়গুলো আসছে, যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে দেখো গাড়ি, বাড়ি, খাদ্য, কম্পিউটার, হ্যাঁ ইত্যাদি। অর্থাৎ আমরা ইনপুটগুলো অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটা উপাদান ব্যবহার করার মাধ্যমে, কারখানাতে বা ফ্যাক্টরিতে ব্যবহার করার মাধ্যমে আমরা যে রেজাল্ট পাচ্ছি সেটা গাড়ি হতে পারে, সেটা বাড়ি হতে পারে, সেটা কোনো খাদ্যদ্রব্য হতে পারে, সেটা কোনো কম্পিউটার এলিমেন্টস হতে পারে, হ্যাঁ, তো যে কোনো কিছু হতে পারে। তো এইভাবে এটাই হচ্ছে বেসিক্যালি আউটপুট। অর্থাৎ ইনপুটগুলো ফ্যাক্টরিতে ইউজ করার মাধ্যমে আমরা যে আউটপুট পাই, তার মানে আমরা মূলত ইনপুটটাকে বলছি উৎপাদনের উপকরণ। এই উপকরণগুলোই বেসিক্যালি আমরা ইউজ করে তারপরে আমরা মূলত আউটপুট বের করে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদনের উপকরণ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো পুরো বিষয়টা। তারপরে নিচে দেখো আরো একটা প্রক্রিয়া দেওয়া আছে, উৎপাদন প্রক্রিয়া। একটু খেয়াল করে দেখো, তোমার ইনপুট গুলো হচ্ছে যেমন ধরো অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, হ্যাঁ এগুলো হচ্ছে ইনপুট। আর এগুলো ব্যবহার করা হচ্ছে প্রসেস করে আউটপুট হিসেবে দেখো যে কোনো ধরনের স্পর্শনীয় বা অস্পর্শনীয় বা কোনো পণ্য বা সেবা তারা কি করছে, উৎপাদন করতে পারছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন প্রক্রিয়া বা ইনপুট বা আউটপুটের কনসেপ্ট। নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট টপিকে চলে আসছি আমরা, উৎপাদনের উপকরণ সমূহ। এই যে আমরা উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করলাম, উৎপাদনের উপকরণ বলতে কি বুঝি আমরা, এই বিষয়টা জাস্ট ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছি আমাদের এই আলোচনার মাধ্যমে। তো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জানবো উৎপাদনের এই যে উপকরণের কথা বললাম, আমরা চারটা উপাদানের কথা বলছি, আমরা এই চারটা উপাদান সম্পর্কে আমরা সংক্ষেপে ধারণা নেওয়ার চেষ্টা করব আমাদের এই টপিকের মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো, উৎপাদনের উপকরণ সমূহ হচ্ছে যেমন ভূমি। ভূমিকে আমরা বলছি ল্যান্ড। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝানো হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছো। এই বিষয়গুলো কিন্তু আমরা আরো বিস্তারিত জানবো সামনে আর কি। তারপরও আমরা সংক্ষেপে একটু জেনে যাচ্ছি যে ভূমি কাকে বলে। আমরা কি বলছি, ভূমি হচ্ছে পৃথিবীর উপরিভাগকে মূলত বোঝাবে, অর্থাৎ ভূপৃষ্ঠকে বেসিক্যালি আমরা
ভূমি বলে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে শুধুমাত্র যে ভূপৃষ্ঠকে বোঝানো হবে তা কিন্তু না। এখানে বলা হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত সব ধরনের যে সম্পদ আছে, সকল ধরনের যে সম্পদ আছে, সেই সকল ধরনের সম্পদকেই বেসিক্যালি ভূমির অন্তর্ভুক্ত করা হচ্ছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যেমন ধরো পানি, তারপরে গাছপালা, খাল বিল নদী নালা, হ্যাঁ, এগুলো সবই কিন্তু ভূমির আওতাভুক্ত। আরো বিস্তারিত আমরা জানবো সামনের টপিকে। নেক্সট হচ্ছে দেখো শ্রম, লেবার কাকে বলে? উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রমকেই বেসিক্যালি আমরা শ্রম বলে থাকি। ডিয়ার স্টুডেন্ট, শ্রম হচ্ছে উৎপাদনের অন্যতম অপরিহার্য উপাদান, এটা খেয়াল রাখতে হবে। শ্রম ছাড়া কিন্তু কোনো উৎপাদন কার্যক্রম কন্টিনিউ করা আসলে টাফ ব্যাপার, এটা সম্ভবই না। তো সে কারণে বলা হচ্ছে যে অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক শ্রম, এই পরিশ্রমকে বেসিক্যালি আমরা শ্রম বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, এর পরে যে ইয়েটা আসছে সেটা হচ্ছে মূলধন। মূলধন কাকে বলে? দেখো, মূলধন বা ক্যাপিটাল হচ্ছে যে সাধারণত ব্যবসায় নিয়োজিত যে অর্থ, সেই অর্থকে সাধারণত আমরা মূলধন বলে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় শুধু অর্থকে কিন্তু মূলধন বলা যাবে না। অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে বোঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে যে উৎপাদনের কাজে আমরা যে সমস্ত উপকরণ বা যা যা আমরা ব্যবহার করে থাকি সবকিছুকে আমরা বুঝতে গেলে মূলধন বলে থাকি। তার মানে দেখো, কোনো ফ্যাক্টরিতে যে ফার্নিচারগুলো আমরা ব্যবহার করি সেটাও কিন্তু মূলধন হিসেবে ইউজ হচ্ছে, সেটাকে মূলধন। ওই ফ্যাক্টরিতে যেটা কলকারখানা, মানে ফ্যাক্টরিতে যেটা আমরা মেশিনারিজ হিসেবে, যন্ত্রপাতি হিসেবে যেটা আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু মূলধন। তো অর্থাৎ মোট কথা হচ্ছে যে শুধু নগদ অর্থই যে মূলধন তা কিন্তু নয়। ওই প্রতিষ্ঠানে আমরা পণ্যের উৎপাদন কাজে যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করব সবকিছুকে আমরা মূলধন বলে থাকবো। ডিয়ার স্টুডেন্ট, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন। সংগঠন কাকে বলে? থাকবে সংগঠন হচ্ছে কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে দল, সেই দলকেই মূলত আমরা সংগঠন বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে মূল বিষয়টা যেটা বোঝাতে আসছে যে যে কোনো ধরনের বৈধ একটা উদ্দেশ্যকে সামনে রেখে, বৈধ কোনো কাজ করার উদ্দেশ্যকে সামনে রেখে দুই বা ততোধিক ব্যক্তি যখন একসাথে সমন্বয় করে কোনো দল গঠন করে তখনই সেটাকে আমরা মূলত সংগঠন হিসেবে গণ্য করে থাকি। নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে বা স্পষ্ট হয়েছে আশা করি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে ভূমির ধারণা। ভূমি বলতে আমরা আসলে কি বুঝি? এবার দেখো যে আমরা একটু আগেই কিন্তু আমরা উৎপাদনের উপকরণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা একটু নিজেকে মিউট করে ফেলো প্লিজ। পরে আমরা ফ্লোর দিব তোমাদের কোশ্চেন করার জন্য, তখন তোমরা কোশ্চেন করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, নো প্রবলেম এট অল, তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারবে, সুযোগ পাবে ইনশাআল্লাহ। আর তোমরা পরে যারা এখনো জয়েন করছো তারা অবশ্যই চ্যাট বক্সে তোমাদের ইয়েটা, নাম এবং রোল নাম্বারটা পাশে লিখে ফেলো। চ্যাট বক্সে নাম লিখে পাশেই তোমরা রোল নাম্বারটা লিখে ফেলবে। ওকে, যেটা বলছিলাম আমরা, আর তোমরা আরেকটু বলে রাখি, তোমরা হচ্ছে 5 মিনিটসের মধ্যে সবাই জয়েন করে ফেলবে। তোমরা কিন্তু একদম ক্লাস শেষ হওয়া পর্যন্ত জয়েন করতেই থাকো, এরকম হলে কিন্তু ক্লাসে আমরা করতে দিব না, ঢুকতে দিব না, আমরা হয়তো রেস্ট্রিক্টেড করে দিব, ঠিক আছে? তোমরা এটা করো, তোমরা অবশ্যই ম্যাক্সিমাম 5 মিনিটস বা ম্যাক্সিমাম মানে বেশি হলেও তোমার আমরা 10 মিনিটস অ্যাকসেপ্ট করবো। 10 মিনিটসের পরে কিন্তু যদি কেউ ঢুকতে চাও তাহলে হয়তো সেক্ষেত্রে তোমাদের জন্য ব্যারিয়ার হয়ে যাবে, ঢুকতে পারবে না। সেরকম একটা সিস্টেম আমরা এখানে করে রাখবো। ওকে, তোমরা অবশ্যই 5 মিনিটস এর মধ্যে ঢুকে পড়বে, সবাই দেরি করবে না সবাই। ওকে, হ্যাঁ। নেক্সট হচ্ছে, আর আমি 10 মিনিটস এর মধ্যে মূলত অ্যাটেন্ডেন্সটা আমি কপি করে ফেলবো। হ্যাঁ, 10 মিনিটস এর পরে আসলে তুমি অ্যাবসেন্ট হয়ে থাকবে। ওকে, হ্যাঁ। ডিয়ার স্টুডেন্ট, মেহেদি হাসান, তুমি একটু মিউট করে ফেলো নিজেকে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, ভূমির ধারণা। ভূমি কাকে বলে একটু খেয়াল করো। সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, একটু আগে আমরা এটা শিখলাম। সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়। আচ্ছা, তো শুধু কিন্তু অর্থনীতির ভাষায় কি উপরিভাগকেই বলা হবে? না, অর্থনীতির ভাষায়
প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই মূলত আমরা ভূমি বলে থাকি। যেমন হচ্ছে দেখো, ভূমির উর্বরা শক্তি, তোমার বায়ু, পানি, বৃষ্টিপাত, আলো বাতাস, তারপরে তোমার তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, নদী নালা, খাল বিল, এভরিথিং ইজ ভূমি। অর্থাৎ এই সব কিছুকে মূলত আমরা ভূমি হিসেবে গণ্য করে থাকি। ডিয়ার স্টুডেন্ট, তো তাহলে ভূমি কাকে বলে নিশ্চয় আরো ক্লিয়ার হয়েছে তোমাদের, কারণ আমরা এখন বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই যে তোমার ভূমির যে উৎপাদনের যে 4টা উপকরণের কথা বললাম, এই 4টা উপকরণ নিয়েই কিন্তু পুরো চ্যাপ্টার আলোচনা করা হয়েছে ডিয়ার স্টুডেন্ট। ওকে, তো আমরা এখন ভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ভূমি সম্পর্কে আমাদের যা যা জানা দরকার সেই বিষয়গুলো মূলত আমরা আমাদের এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আলফ্রেড মার্শাল, উনি ভূমি সম্পর্কে আসলে কি বোঝাতে চাইছেন সেটা একটু খেয়াল করে দেখো। ভূমি বলতে ওইসব উপাদান বা শক্তিকে বোঝায় যা প্রকৃতি মানুষের জমিতে, পানিতে, বাতাসে, আলোতে বা তাপের মধ্যে মুক্ত হস্তে দান করেছেন। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, তার মানে ভূমি বলতে ওই সকল উপাদানকে বোঝানো হবে বা ওই সকল শক্তিকে আমরা বোঝাবো যা প্রকৃতি মানুষের জমিতে, পানিতে, বাতাসে, আলোতে এবং তাপের মধ্যে মুক্ত হস্তে দান করেছে। অর্থাৎ প্রকৃতি হতেই কিন্তু এই বিষয়গুলো আমরা পেয়ে থাকি, আর এই সকল বিষয়গুলোকে বেসিক্যালি আমরা ভূমি হিসেবে গণ্য করে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক স্যার একটা কোশ্চেন করতে পারি? শেষ করলে ভালো হতো। আচ্ছা করো। ওকে স্যার, এই যে আপনি যে বলেন অ্যালফ্রেড মার্শাল, কিন্তু স্যার এখানে তো দেখছি আমি জন মার্শাল লেখা, যিনি বক্তব্যটা দিয়েছেন। জন মার্শাল, আচ্ছা হ্যাঁ, জন মার্শাল দেওয়া। জন হচ্ছে তোমার এর আগের আরেকটা শব্দ, জন আলফ্রেড মার্শাল, বুঝতে পারছো? ওকে স্যার, থ্যাংক ইউ। জন আলফ্রেড মার্শাল মূলত একই ব্যক্তি, মূলত হচ্ছে ওই জন শব্দটাকে নিয়ে আসা নেই। দেখা যাচ্ছে তুমি হয়তো যে বইটা দেখছো সেখানে হয়তো আলফ্রেড শব্দটা বাদ দিয়ে জন মার্শাল বলছে। ঠিক আছে, অসুবিধা স্যার নেই, এখানে প্রবলেম। হ্যাঁ বলো। স্যার দুই জায়গায় দুই নাম দেওয়া, তো এক জায়গায় জন মার্শাল আর এক জায়গায় আলফ্রেড মার্শাল দেওয়া, এই জন্য আমি একটু কনফিউজ আচ্ছা, হয়ে কোন গেছি। জায়গাতে এটা? স্যার এটা স্যার খালেকুজ্জামান স্যারের বই, এখানে আচ্ছা ভূমির মধ্যে জন মার্শাল দেওয়া আর শ্রমে আলফ্রেড মার্শাল দেওয়া, এই জন্য। আচ্ছা, ওই দুই জায়গাতে আসলে দুই ভাবে ইউজ করছে, কিন্তু হ্যাঁ সিমিলারিটি মেইনটেইন করা দরকার ছিল। এনিহাউ, সমস্যা নাই। ওকে স্যার। ওকে, তাহলে আমরা যে বিষয়টা ওকে স্যার, বুঝলাম থ্যাংক ইউ সেটা, স্যার। হ্যাঁ ওকে, আমরা নেক্সট সামনে আগাই। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, ভূমির বৈশিষ্ট্যতে কিন্তু জ ফলা হবে, একটু খেয়াল করছো? আচ্ছা, এখানে কিন্তু ওই জ ফলাটা আসলে কোনোভাবে এটা ইনক্লুড করা যায় না, কেন যেন এটা আসলে ভেঙে আসলে দেখো দুইটা ফোঁটা হয়ে গেছে। আমি অনেক ট্রাই করলাম, এটা হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে এটা আসলে জ ফলাটা ওখানে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। এনিহাউ, ফন্টের কোনো প্রবলেমের কারণে মেবি হতে পারে, কিন্তু এটা জ ফলা হবে, এটা একটু তোমরা মাথায় রেখো। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, ভূমির বৈশিষ্ট্য। ভূমির কিন্তু অন্যতম কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবে সবাই। ভূমির বৈশিষ্ট্য হচ্ছে, ভূমির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে প্রকৃতির দান। আমরা একটু আগেই কিন্তু আমাদের আলোচনার মধ্যে চলে আসে, ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমি হচ্ছে প্রকৃতির দান। ভূমি হচ্ছে কিসের দান? প্রকৃতির দান। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতি হতেই কিন্তু ভূমির যে উপাদানগুলো আছে, আমরা একটু আগে যেটা বললাম যে নদী নালা, খাল বিল, বনজ সম্পদ, হ্যাঁ তারপর এগুলো সবই কিন্তু আমরা, খনিজ সম্পদ সবই কিন্তু ভূমি থেকে আমরা পেয়ে থাকি, প্রকৃতির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই জন্য বলা হচ্ছে ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমি হচ্ছে প্রকৃতির দান। হ্যাঁ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার এর যোগান হচ্ছে সীমিত। ভূমির যোগান হচ্ছে কি? সীমিত। ওকে, ভূমির যোগান হচ্ছে মূলত সীমিত। তাহলে ভূমির যোগান যদি সীমিত হয় তাহলে কি বলছে এখানে? ভূমির যোগান হচ্ছে তোমার, হ্যাঁ এটা আসলে লিমিটেড, মানে ভূমি কিন্তু চাইলেই কিন্তু বাড়ানো সম্ভব না। মানে আল্লাহ পাকের তরফ থেকে যে পরিমাণ ভূমি আমাদের কাছে আছে এটা কিন্তু লিমিটেড, এটাকে এক্সপান্ড করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, মানে যা আছে সেটা লিমিটেড, কিন্তু এটা আমার আছে কিন্তু আনলিমিটেড, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রচুর, আমরা কিন্তু নিজেরা গণনা করতে পারবো না, হিসাব করতেও হয়তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তারপরও যেটা আছে সেটাই কিন্তু লিমিটেড, মানে যা আছে ওইখানেই কিন্তু লিমিট করা, ওইটাকে আর এক্সটেনশন করার বা বাড়ানোর কোনো সুযোগ নাই। দেন এরপরে যেটা আসছে সেটা 3 নম্বর, উৎপাদন ব্যয় অনুপস্থিত।
উৎপাদন ব্যয়, অর্থাৎ এই যে আমরা যেটা বললাম এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত উপাদান, অর্থাৎ এটা আসলে ন্যাচারালি বা প্রকৃতির মাধ্যমে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এই উপাদানগুলো, ভূমির যে উপাদানগুলো আছে সেগুলো, অর্থাৎ এগুলো আসলে উৎপাদন করার জন্য আসলে কোনো ব্যয় করার প্রয়োজন নাই। দেন এরপরে হচ্ছে স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ এটা আসলে স্থানান্তর করা যায় না। অর্থাৎ কি কি করা যায় না? ভূমি এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গার ভূমিকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে যাবে না। এই জন্য বলা হচ্ছে এটা আসলে কোনো স্থানান্তরযোগ্য কোনো বিষয় নয়। 5 নম্বর হচ্ছে আদিম ও অক্ষয়। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আদিম এবং অক্ষয়, অর্থাৎ অনেক সেই প্রাচীন কাল থেকেই মূলত এই ভূমির উদ্ভব হয়েছে, যে কারণে আমরা বলছি এটা আদিম এবং অক্ষয়, মানে এটা ক্ষয় হয় না, একই রকম অবস্থায় থাকে। হ্যাঁ, তো সেই জন্য বলা হচ্ছে এটা আদিম এবং অক্ষয়। 6 নম্বর হচ্ছে বিকল্প ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, বিকল্প ব্যবহার, বিকল্প ব্যবহার বলতে আমরা আসলে কি বুঝি এখানে? বিকল্প ব্যবহার বলতে আমরা এখানে যে বিষয়টা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একখণ্ড জমিতে আসলে যেমন ফসল ফলানো যায়, সেখানে আবার কোনো শিল্প কারখানাও স্থাপন করা যায়, আবার সেখানে কোনো দেখা ইচ্ছা করলে তুমি জমিতে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হয়। অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে ধান উৎপাদন হচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে যে সেখানে অন্য কোনো ফসল উৎপাদন করছে। তার মানে ভূমির বিকল্প ব্যবহার হতে পারে, বিকল্প ব্যবহার হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে মানের ভিন্নতা। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু এই ভূমির কিন্তু মানের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স, আমরা ভিন্নতা আমরা লক্ষ্য করি। কিভাবে? দেখো, কোথাও হচ্ছে উঁচু ভূমি, কোথাও হচ্ছে নিচু ভূমি, কোথাও পাহাড়, কোথাও সমতল। তার মানে কি এই যে ভূমির যে মান, কোয়ালিটি, এটার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আমরা লক্ষ্য করে থাকি। ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। ডিয়ার স্টুডেন্ট, ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব বলতে আমরা আসলে কি বুঝি, এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা আমি জানি না এর আগে, তারপর আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে প্রভাব, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা তোমার ইসের যে কোনো ক্ষেত্রে দেখবা, আমাদের যদি ইয়ে থাকে, আমরা কোনো একটা জমিতে যখন ফসল উৎপাদন করতে যাই, তখন দেখা গেল প্রথম দিকে আমরা যা উৎপাদন করি সেটাতে পরের বছর হয়তো তার চেয়ে আরো বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে। আমাদের অভিজ্ঞতা, আমাদের আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা প্রয়োজন ব্যবহার করি চাষ করার ক্ষেত্রে, হয়তো আমি বেশি উৎপাদন করতে পারবো, কিন্তু সেই বেশি উৎপাদনের যে ধাপ, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তারপরে কিন্তু ওটার উৎপাদন আবার আস্তে আস্তে, যতই আমি উৎপাদন উপকরণ যত বেশি ব্যবহার করি না কেন, লাভ হবে না, আলটিমেটলি ওটার উৎপাদনটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এটাই হচ্ছে বেসিক্যালি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, বা এই বিধির প্রভাবটা আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। তো এটাই ছিল মূলত ভূমির বৈশিষ্ট্য। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে আসছি। নেক্সট টপিক হচ্ছে ভূমির গুরুত্ব। দেখো, ভূমি কেন আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমরা এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করবো। ডিয়ার স্টুডেন্ট, ভূমির অন্যতম, দেখো আমরা যে বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো আমরা জানছি, এর মাধ্যমে আমরা ভূমি সম্পর্কে আমাদের আরো বেশি ধারণা হয়েছে, ধারণা লাভ করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আমরা এই পর্যায়ে জানবো যে ভূমি কেন আসলে আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানার চেষ্টা করবো। নাম্বার 1, দেখো, উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হচ্ছে তোমার মৌলিক উপাদান। ভূমি উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান, অর্থাৎ দেখো, ভূমি যদি না থাকে, ভূমির অস্তিত্ব যদি আমরা না খুঁজে পাই, তাহলে সেখানে কোনো কিছু উৎপাদন করা পসিবল না। তুমি সেখানে শিল্প কারখানার কথা বলছো, যে সেখানে যদি ফ্যাক্টরিতে আমরা উৎপাদন করি, হ্যাঁ, সেই ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত? ফ্যাক্টরিটা তো সেই নির্দিষ্ট কোনো একটা ভূমিতেই কিন্তু সেই কারখানাগুলো বা উৎপাদনের জন্য যে ফ্যাক্টরিটা, সেটা কিন্তু গড়ে উঠছে। তার মানে আলটিমেটলি ভূমির অস্তিত্ব ছাড়া কোনোভাবেই উৎপাদন সম্ভব না। এই জন্য বলা হচ্ছে ভূমি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান, সে কারণেই ভূমির গুরুত্ব অপরিসীম। ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বর হচ্ছে মৌলিক কাঁচামাল সরবরাহ। ভূমির মাধ্যমেই কিন্তু দেখবা যত ফ্যাক্টরিতে যা কিছু তোমার আমরা উৎপাদন করি, এটার মৌলিক যে কাঁচামাল, সেটা কিন্তু এই ভূমি থেকেই কিন্তু বেসিক্যালি সরবরাহ করা হয়। অর্থাৎ ভূমি থেকে উৎপাদন করে তারপরে সেটাকে কাঁচামাল হিসেবে ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 2, কৃষি উন্নয়নে ভূমি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, কৃষির যে উন্নয়ন, সেটা কি আমরা ভূমি ছাড়া সম্ভব না। কারণ কৃষিকাজ আসলে কোথায় হয়? ভূমিতেই হয়। অর্থাৎ কৃষিজাত যে সকল পণ্যদ্রব্য আমরা উৎপাদন করি, সেটা আসলে কোথা থেকে উৎপাদন করি? এই ভূমি থেকেই কিন্তু উৎপাদন করা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট,
এরপরে 4 নম্বরে যেটা আসছে দেখো, অর্থনৈতিক উন্নয়নে ভূমি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ভূমি তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের দেশের যে আমাদের দেশ না, পৃথিবীর যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ভূমির অস্তিত্ব যদি না থাকে তাহলে কোনোভাবে কোনো ফসল উৎপাদন করা সম্ভব না। ভূমির অস্তিত্ব যদি না থাকে কোনো ফ্যাক্টরি গঠন করা সম্ভব না, কোনো অফিস আদালত গঠন করা সম্ভব না। তো তার মানে আলটিমেটলি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমির গুরুত্ব অপরিসীম। নাম্বার 5, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু ভূমি অপরিহার্য। কারণ ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য তোমার একটা অফিস প্রয়োজন, একটা ফ্যাক্টরি প্রয়োজন, তারপরে তোমার একটা তোমার কি বলে তোমার কলকারখানা প্রয়োজন, বা আমরা যে ফসলগুলো উৎপাদন করে থাকি সেগুলো সবই কিন্তু এটার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের ভূমি প্রয়োজন। অর্থাৎ মোট কথা হচ্ছে যে ভূমির মাধ্যমেই কিন্তু আমরা মূলত উৎপাদন করি, কি বলে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করা সম্ভব। নাম্বার 6, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের ভূমি অপরিহার্য। অর্থাৎ এই ভূমিতেই কিন্তু কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু সম্পন্ন হচ্ছে, আর এর মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। দেন এরপরে আসছে উৎপাদনের অন্যান্য উপকরণের আধার। অর্থাৎ এই ভূমিকে আমরা অন্যান্য উপাদানের আধার হিসেবে গণ্য করছি। ডিয়ার স্টুডেন্ট, উৎপাদনের অন্যান্য উপকরণের আধার বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে বুঝতে হবে। আধার মিনস হচ্ছে সব উপাদানের, অন্যান্য যে উপাদানগুলো আছে যেমন শ্রম, মূলধন, সংগঠন, হ্যাঁ, এই সবগুলো উপাদানের আধার। আধার মিনস হচ্ছে দেখা যাচ্ছে খাদ্য, আমরা বলতে পারি যে সব উপকরণের খাদ্য চালিকা শক্তিই হচ্ছে মূলত এই ভূমি। অর্থাৎ ভূমি যদি না থাকে তাহলে অন্য উপকরণগুলোর অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। তো এই জন্য ভূমিকে আমরা অন্যান্য উপকরণের আধার হিসেবে গণ্য করে থাকি। আর লাস্ট ওয়ান হচ্ছে অস্তিত্বের উপস্থিতি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের উপস্থিতিটা মূলত আমরা ভূমির মাধ্যমে আমরা জানান দিতে পারি। অর্থাৎ ভূমি যদি না থাকে তাহলে কিন্তু মানুষের কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাবো না। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি কর্মেই কিন্তু ভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা মানুষের অস্তিত্বের সাথে ভূমি মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল বেসিক্যালি আমাদের অস্তিত্বের উপস্থিতি, আর এই বিষয়গুলোর কারণেই ভূমি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিয়ার স্টুডেন্ট, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, শ্রম বলতে কি বোঝায়। দেখো, শ্রম বলতে উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। শ্রম বলতে মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম, সেই পরিশ্রমকে বোঝায়। তবে নিছক পরিশ্রমকে শ্রম বলা যাবে না। শ্রম অবশ্যই অর্থ উপার্জন বা লাভের উদ্দেশ্যে নিয়োজিত হতে হবে। অর্থাৎ অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক পরিশ্রম, তাকেই বলতে গেলে আমরা শ্রম বলে থাকি। অর্থাৎ আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে যে পরিশ্রম করি সেটাই বেসিক্যালি হচ্ছে শ্রম। তো এই ক্ষেত্রে আলফ্রেড মার্শাল কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই। যে কোনো প্রকার মানসিক অথবা শারীরিক শ্রম যা আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাকেই কিন্তু শ্রম বলে। তাহলে কি বললাম আমরা, যে কোনো প্রকার মানসিক এবং শারীরিক শ্রম বা যা আংশিকভাবে অথবা পূর্ণাঙ্গভাবে কোনো প্রকার আনন্দ ছাড়াই অন্য কোনো উপকারের জন্য সেটা করা হয়ে থাকে, দ্যাট মিনস সেটাই হচ্ছে তোমার শ্রম। অর্থাৎ তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে শ্রম আসলে শারীরিকভাবে হতে পারে, আবার মানসিকভাবেও হতে পারে। অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে আমরা যেটা পরিশ্রম করি, যে কায়িক আমরা পরিশ্রম করি, কিন্তু উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা। অর্থ উপার্জনের জন্য আমরা যে কাজগুলো, যে পরিশ্রমগুলো আমরা করে থাকি সেটাকেই বেসিক্যালি শ্রম বলে থাকি। সেটা হতে পারে শারীরিক, সেটা হতে পারে মানসিক। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা এখানে 10টা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি, একটু খেয়াল করে দেখো। মানবীয় উপাদান। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে একটি মানবীয় উপাদান। অর্থাৎ মানুষের যে হিউম্যানিটি, হ্যাঁ, মানুষের যে গুণ, মানুষের যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো সাধারণত শ্রমের সাথে রিলেটেড। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে এটা একটা মানবীয় উপাদান। 2 নম্বর হচ্ছে শ্রমের ধরন। শ্রমকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মানসিক শ্রম আর একটা হচ্ছে শারীরিক শ্রম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শ্রমের অবিচ্ছেদ্যতা।
শ্রমের অবিচ্ছেদ্যতা, অর্থাৎ শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো অবিচ্ছেদ্যতা। হ্যাঁ, অর্থাৎ শ্রমকে আসলে কোনোভাবে আলাদা করা যায় না, অর্থাৎ শ্রমিকের সাথে শ্রমকে কখনো আলাদা করা যায় না। অর্থাৎ শ্রমিক যে শ্রম দিচ্ছে তার থেকে শ্রমকে কি আলাদা করা সম্ভব? সম্ভব না। অর্থাৎ এই কারণে বলা হচ্ছে শ্রম মূলত শ্রমিকের সাথে এটার অবিচ্ছেদ্য একটা পার্ট আমরা বলতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে দেখো তোমার যেটা আসছে সেটা হচ্ছে শ্রম পচনশীল। হ্যাঁ, শ্রম অবশ্যই পচনশীল ডিয়ার স্টুডেন্ট। আর শ্রমকে কিন্তু আমরা একটু খেয়াল করবো, শ্রমকে কিন্তু দেখা যায় না, স্পর্শ করা যায় না, বাট যখন যে কাজ করা হয় সেটার মাধ্যমে, যেমন ধরো এই যে এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের শ্রম। তো আমি লেকচার দিচ্ছি, এটা এক ধরনের শ্রম। তো এই শ্রমটা কেন পচনশীল হবে? পচনশীল হচ্ছে যে আজকের ক্লাসে এই মুহূর্তে যারা অনুপস্থিত, যারা উপস্থিত হতে পারে নাই, তারা হচ্ছে তারা কিন্তু এই শ্রমটা কিন্তু আমি যে শ্রমটা দিচ্ছি সেই শ্রমটা কিন্তু তারা এনজয় করতে পারছে না। হ্যাঁ, তো সে কারণে আমরা বলতে পারছি যে তার মানে এই শ্রমটা কিন্তু তাদের জন্য তৈরি হচ্ছে। তোমাদের ক্লাসে যদি ধরো 30 জন স্টুডেন্ট থাকে বা 50 জন স্টুডেন্ট থাকে, তো তাদের জন্য কিন্তু শ্রমটা তৈরি হচ্ছে, তাদের জন্য আমি এক্সট্রা কোনো ইফোর্ট দিতাম না, এই ইফোর্টটাই কিন্তু তাদের জন্য চলে আসতো। তো তার মানে তাদের জন্য আমার এই ইয়েটা তৈরি হচ্ছে। কিন্তু এই শ্রমটা কিন্তু যখন ক্লাস শেষ হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু এটাও শেষ হয়ে যাবে। তার মানে শ্রমের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে শ্রমকে কিন্তু ধরে রাখা যাচ্ছে না, স্টোর করে রাখা যাচ্ছে না। আবার যদি ক্লাস নিতে হয় তাহলে আবার নতুন করে শ্রম দিতে হবে। তো এটাই হচ্ছে, এই কারণে বলা হচ্ছে শ্রম হচ্ছে পচনশীল। এরপর 5 নম্বর যেটা আসছে, শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ শ্রমকে আসলে শ্রমের যোগানটা হচ্ছে আসলে স্বাভাবিক কারণে পরিবর্তনশীল। এটা শ্রম কখনোই একই রকম ভাবে থাকে না, অর্থাৎ শ্রমের যোগান হ্রাস বৃদ্ধি হতে পারে। হ্যাঁ, অর্থাৎ ইচ্ছে করলে মানবিকভাবে শ্রমের যোগান হ্রাস বৃদ্ধি করা যায় না। ইচ্ছা করলেই যে আমরা এটা যোগান হ্রাস বৃদ্ধি করবো সেটা কিন্তু না। এটা সাধারণত সময় সাপেক্ষ বিষয়। জন্মের হার, শিক্ষার ব্যবস্থা, শ্রমের মান, কাজের পরিবেশ, অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, এই বিষয়গুলোর উপর বিশেষ করে শ্রমের যে যোগান সেটা যে পরিবর্তনশীল এটা ডিপেন্ড করে। দেন এরপরে যেটা আসছে, শ্রম হচ্ছে গতিশীল। শ্রম মূলত হচ্ছে একটা গতিশীল বিষয়, অর্থাৎ শ্রম কিন্তু কোনো নির্দিষ্ট একটা জায়গাতেই সাধারণত এটা স্থির থাকে না, এটা সাধারণত প্রবাহমান বা চলমান। অর্থাৎ দেখো আজকে যে শ্রমিক এখন এই ঢাকায় আছে, হয়তো কালকে সে চলে গেল খুলনাতে অথবা রাজশাহীতে, তার মানে শ্রমিকরা অথবা দেশের বাইরে চলে যাচ্ছে। এই যে শ্রম দেখো, বাংলাদেশের শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে, তার মানে শ্রমের ইয়েটা হচ্ছে মূলত গতিশীল, সব সময় কিন্তু এটা মুভমেন্টের মধ্যে থাকে। শ্রমিকরা কখনো এক জায়গায় একই কাজ সব সময় করে না। মালিকানা হস্তান্তরযোগ্য নয়। হ্যাঁ, শ্রমের মালিকানা কিন্তু কখনো হস্তান্তর করে। তুমি যে শ্রমটা দিতে পারো সেই শ্রমটা অন্য আরেকজন যেটা দেয় সেটা কিন্তু তোমার শ্রমটা কিন্তু দিতে পারবে না আরেকজন। তার মানে শ্রমের মালিকানা, শ্রম থেকে শ্রমের মালিককে কখনো বিচ্ছিন্ন করা যায় না, এটা খেয়াল রাখতে হবে। 8 নম্বর হচ্ছে মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী। হ্যাঁ, অনেক সময় দেখবা মজুরি বাড়ানো হলো, এর কারণে যে মানুষ বেশি পরিশ্রম করবে তা কিন্তু না। অনেক সময় দেখা যাচ্ছে যে মজুরি বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় শ্রমিকরা কাজ কিন্তু কম করতে পারে, কারণ তার যতটুকু প্রয়োজন, হ্যাঁ, টাকার যতটুকু প্রয়োজন সেটা যদি কম পরিশ্রম করে পেয়ে যায় তাহলে হয়তো সে বেশি পরিশ্রম নাও করতে পারে। দেন এরপরে আসছে মুনাফামুখী বা বৈধ উদ্দেশ্য। হ্যাঁ, শ্রমটা অবশ্যই হতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং বৈধ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে। কোনো অবৈধ উদ্দেশ্যকে সামনে রেখে চুরি করার উদ্দেশ্যে, কাউকে মারার উদ্দেশ্যে আমরা যে শ্রম দিব এরকম কিন্তু হতে পারবে না। দেন লাস্ট ওয়ান হচ্ছে দর কষাকষি ক্ষমতা। অবশ্যই শ্রমিকের দর কষাকষি ক্ষমতা থাকবে, তবে পৃথিবীর অনেক দেশে আছে শ্রমিকের দর কষাকষির এই ক্ষমতা থাকে না। কারণ দর কষাকষির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে শ্রমিকের ইয়েটা হচ্ছে মূলত শ্রমের মূল্যটা হচ্ছে নির্ধারণ করে রাখা, ফিক্সড করে রাখা, এখানে দর কষাকষির কোনো সুযোগ নেই। তবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু সুযোগ আছে, অর্থাৎ আমি এই কাজ করে দিব, কত টাকা দিবে আমাকে, এরকম ভাবে দর কষাকষির কিন্তু সুযোগ আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তো এখন আমি তোমাদের যে বিষয়টা আমি বলতে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমি একটু জাস্ট তোমাদের চ্যাট বক্সে কি তোমরা সবাই রোল নাম্বার লিখেছো? তোমাদের রোল নাম্বার সবাই কি লিখেছো? নাম এবং রোল নাম্বার? ওকে, আমি এটা এখন, আচ্ছা গুড, আমি এখন এটা কপি করে নিচ্ছি। আমি মনে হচ্ছে চ্যাট বক্সে 19 জনেরটা পেয়েছে, কিন্তু 20, আচ্ছা 20 জন হচ্ছে আমি সহ সম্ভবত। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি কপি করলাম।
আমি কপি করে নিলাম, আমি এটা পরবর্তীতে এটা ইয়ে করব। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা আমরা যেটা বলছিলাম, তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝতে প্রবলেম আছে কিনা? আছে? না স্যার, না না, সব বুঝেছি। সবগুলো বুঝতে পেরেছো না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। জি স্যার, জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই না? আমাদের হাতে যদিও আর সময় আছে কত মিনিট, 4 মিনিট সময় কিন্তু এখনো আছে আমাদের হাতে, ঠিক আছে? আমরা চাইলেই আমরা যে কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করতে পারবো, ডিসকাশন করতে পারবো। তো তোমরা দেখো তোমাদের কারো কোনো কোশ্চেন নাই তাহলে না? মোটামুটি তাহলে আজকের ক্লাসের যে বিষয়গুলো আছে পুরোটাই তোমরা বুঝতে পেরেছো, তো? জি স্যার। ওকে, ভেরি গুড। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি তোমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করো। যেটা তোমাদেরকে বলা জরুরি আসলে, তোমরা তোমাদের সাথে কি মার্কেটিং এ 20 জনই আছো বা 19 জনই আছো, না আরো আছে? 35 জন total। 35 জন না? তো কিন্তু আজকের ক্লাসে আমি 19 জন স্টুডেন্টকে পাচ্ছি। তার মানে বাকিদেরকে বাকিরা ক্লাস করে নাই, তাই তো? কিন্তু ক্লাস না করলে এরা তো সমস্যায় পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। হ্যাঁ, রেগুলার ক্লাস করতে হবে, কারণ ক্লাস করাটা এখানে খুবই জরুরি বিষয়। আসলে স্যার হয়েছে কি স্যার, এই যে অনলাইন ক্লাস তো স্যার অত বেশি মানুষ গুরুত্ব দেয় না স্যার। আচ্ছা গুরুত্ব এখন, দিতেছে না হ্যাঁ না বুঝছেন বুঝতে স্যার। পারছি, কিন্তু আমরা যেহেতু অ্যাটেন্ডেন্স কাউন্ট করছি, তার মানে এটার তো গুরুত্ব অবশ্যই আছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ধরো সরাসরি ক্লাস করলে যে জিনিসগুলো যেভাবে আমরা পড়াতাম, যে জি স্যার। আলোচনাগুলো করতাম, এই জিনিসগুলো তো তোমরা এখনই সেভাবেই বলা যায় সেই সুবিধাটা পাচ্ছ কিনা। হ্যাঁ, সেখানে গেলে কিন্তু হয়তো ক্লাসে বসে তোমরা বন্ধুরা আড্ডা দিতে ইয়ে করতে, সেই যে এনভায়রনমেন্ট সেটা হয়তো পাচ্ছ না। বাট তোমরা ক্লাসে পড়ার যে বিষয়টা, বোঝার যে বিষয়টা, সেই বিষয়টা তো আর সমস্যা হচ্ছে না, তাই না? এই না বিষয়টা তো স্যার, বুঝতে সেটা পারছো। সমস্যা হচ্ছে না স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার আমরা ভালোই বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সেটাই তো। তাহলে সেক্ষেত্রে জি এটাকে তো না স্যার। সে কারণে এটাকে তো আসলে অবহেলা করার সুযোগ নাই, তাই না? কারণ আমাদেরকে তো আসলে ক্লাস করতে হবে রেগুলার। কারণ তোমরা যদি ক্লাসের সাথে রিলেটেড না থাকো, মানে তোমরা যদি সম্পৃক্ত না থাকে, তাহলে তো কিন্তু সমস্যা হবে। কারণ তোমরা এই যে এখন আমি যেটা পড়ালাম, এই বিষয়গুলো যদি তোমরা বাসায় বসে আবার একটু পড়াশোনা করো, তাই না? এরকম প্রত্যেকটা সাবজেক্টে যদি এই কাজগুলো করতে থাকো, তাহলে কি হবে যে তোমার সময়টাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ হবে, তাই না? তোমরা এখন জি বাসায় থাকো, স্যার। খুব বেশি তো আর আড্ডা দেওয়া জি স্যার। বা ঘোরাঘুরি করার সুযোগ পাও না। তার মানে বাসায় বসে কিন্তু তোমরা তোমাদের কোর্সটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছো, তোমাদের স্টাডি গুলো কিন্তু আগায় নিতে পারছো, জি স্যার। তাই না? তো এটা তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। বাট তোমরা যদি এটাকে এনজয় না করো, তোমরা যদি এটাকে, স্যার হ্যাঁ বলো। চ্যাট হ্যাঁ বক্সে কি স্যার রোলের সাথে সেকশন সহ দিয়ে দেব? না না, সেকশন দেওয়ার দরকার নেই, কারণ সেকশন তো তোমরা যে সেকশনের, আমরা এটা জানি। কারণ আমি অন্য সেকশনে এই মুহূর্তে ক্লাস নিচ্ছি না। তো শুধু তোমার নাম, নামের পাশে হচ্ছে শুধু রোল ওকে স্যার। নাম্বার, এটাই। আর তোমরা শোনো, আমি আজকে যদিও ওকে আমি স্যার। শেষে কপি করলাম, কিন্তু আমি এরপরে কিন্তু কপি করব একদম 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, সবাই 10 মিনিটের আগেই কিন্তু সবাই জয়েন করে ফেলবে এবং চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দেবে। ওকে? ইয়েস তার স্যার। সেটা না ওকে হলে ওকে স্যার। ওকে, সেটা না হলে তো প্রবলেম হয়ে যাবে আর কি। এই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে। স্যার আমার প্রেজেন্টটা কি উঠেছে স্যার? আমার নেটে একটু ডিস্টার্ব দিতেছে। না, 19 জনেরই এটা আমি পেয়েছি, 19 জন দেখলাম রেসপন্স করছে। তো সেক্ষেত্রে পাওয়ার কথা আশা করি ইনশাআল্লাহ। কত তোমার রোল কত, তারপরে বলে ওকে রাখো। স্যার। কত রোল কত তোমার? 44 38। 46 38 44 44, 38। 44 38। আচ্ছা, আমি বিষয়টা দেখবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ঠিক স্যার। আছে, অসুবিধা নেই। তো আমাদের আর 1 মিনিটের কম সময় আছে, তো আমার মনে হয় শেষ হয়ে যাবে আমাদের ইয়েটা। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে?
সময় খুবই কম আছে, 30 সেকেন্ড হয়তো টাইম আছে আমাদের হাতে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো বাবা। প্রশ্নটা হলো স্যার, আমাদের এই ফার্স্ট ইয়ারের ক্লাস মানে কতদিন চলবে আর কি, ওই বছরে কোন মাস পর্যন্ত চলবে? এখন তো ক্লাস তো চলে অনেকদিন, কিন্তু এখন অনলাইনে কতদিন চলবে সেটা একটা বিষয় পরিস্থিতির কারণে। এখন শীতের মধ্যে মানে যতদিন কলেজে তোমাদের এই সরাসরি ক্লাস না হয়